সিরাজগঞ্জের পক্ষ থেকে পলাতক ও গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের মতো ভোট কেন্দ্রে আসার আহ্বান। গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জামায়াত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে দেশ গড়তে সঙ্গে নেয়ার ঘোষণা, জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার। বাড়ছে নির্বাচনী সহিংসতা, হামলা, হত্যাকাণ্ড, উত্তাপ ছড়াচ্ছে ভোটের পরিবেশে। রাজনৈতিক দলগুলোর পুরনো মনোভাবকে দুষছেন বিশ্লেষকরা, দায় এড়াতে পারে না প্রশাসনও। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সরকারি ব্যাংক, 4 প্রতিষ্ঠানে আমানত বেড়েছে 50,000 কোটি টাকা। সুশাসন নিশ্চিত হলে ভালো অবস্থানে যাওয়ার আশা, খেলাপি আদায়ে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান। এবং সুনামগঞ্জে হাওরের অস্থায়ী বাঁধ নির্মাণ কাজে ধীরগতি, 1.5 মাসে হয়েছে মাত্র 40%। বৃষ্টি হলে ফসলি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা, নির্ধারিত সময়ে শেষ করার আশ্বাস। ভোরের সময়ে সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। দেশে থাকা গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ ভোট নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই জেলা হবে তাঁত শিল্পনগরী। দেশের তাঁত পণ্য রফতানি হবে বিদেশে। পরে টাঙ্গাইলে জনসভায় গণতন্ত্র ফেরাতে জুলাই গণঅভ্যুত্থানের মতো ভোট কেন্দ্রে মানুষকে আসার আহ্বান জানান তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। অপেক্ষা, প্রিয় মানুষকে দেখতে যত আয়োজন, লাখো মানুষের গগন বিদারী স্লোগানে প্রকম্পিত সিরাজগঞ্জ। অপেক্ষার অবসান হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। তারেক রহমান, এগিয়ে চলো, সিরাজগঞ্জবাসী তোমার সাথে। বিসিক শিল্প পার্কের মঞ্চে এসে উপস্থিত জনতার ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 2 দশক পর সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। বরাবরের মতোই নির্বাচনী প্রচারণায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে সব দল, মত ও ধর্মবর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ হবে তাঁত শিল্প নগরী। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আগামী দিনে আমরা সিরাজগঞ্জ, পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, সমালোচনা নয়, মানুষ জানতে চায় তাদের জন্য কে কোন পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই দেশ ও মানুষের জন্য তাদের পরিকল্পনাও আছে, যা বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থন চান তারেক রহমান। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি, প্রিয় ভাই বোনেরা। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করতে জানিয়ে বিএনপি চেয়ারম্যান সবাইকে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, গুপ্ত থেকে তারা পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেছে। তারা পতিতদের এপিঠ আর ওপিঠ বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশে ছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশে ছিল। সবসময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিঠ আর ওপিঠ।
সিরাজগঞ্জের এই জনসমাবেশ থেকে শেষ হলো তারেক রহমানের উত্তরের জনপদে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন বিজয়ী হলে প্রথম দিন থেকে মানুষের জন্য কাজ করবেন, দেশ গড়ার জন্য কাজ করবেন তিনি। সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তারেক রহমান। গণতন্ত্র ফেরাতে জুলাই গণঅভ্যুত্থানের মতোই মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় 12ই ফেব্রুয়ারি জনগণ ধানের শীষের পক্ষে ভোট দেবে বলে প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান। 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। আহমেদ সালেহীন, সময় সংবাদ। রায় প্রদানের মাধ্যমে। কারণ বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শহরের হোটেল নাজ গার্ডেনে এ সভায় যোগ দেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 2 দশক পর তারেক রহমানের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। পরে সিরাজগঞ্জের জনসভায় যাওয়ার পথে বগুড়ার শেরপুরে পথসভায় বক্তব্য দেন তিনি। এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান। পরে রাস্তায় জনতার ঢল নামায় শাহজাহানপুরে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7টায় দলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত পডকাস্টে তিনি বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের 1 টিচার 1 ট্যাব কর্মসূচি নেওয়া হবে। শিশুদের খেলাধুলায় প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। শুরু করে একদম ক্লাস 12 পর্যন্ত। দ্বিতীয়বারের মতো পডকাস্টে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরেন শিক্ষা নিয়ে নিজের পরিকল্পনা। শনিবার সন্ধ্যা 7টায় পডকাস্টে প্রচারিত হয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একটু সুন্দর করে গুছিয়ে সাজাতে চাই। পডকাস্ট 2-এ আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের 1 টিচার 1 ট্যাব প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু করার কথা জানান তারেক রহমান। জানান, বাংলা ইংরেজির সঙ্গে বিভিন্ন দেশের ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে, যাতে বিদেশে গেলে কাজ পেতে সহায়ক হয়ে ওঠে। আমরা এই টিচারদের কাছে ছোট ট্যাব বা কম্পিউটার পৌঁছে দিতে চাচ্ছি। প্রথমে তাদের কিভাবে এটি পরিচালনা করবেন, তারা কিভাবে এটি চালাবেন, তারা জেলায় জেলায় আমরা তাদেরকে সেটি শিখাবো। তারা যদি বাংলা পারে, তারা যদি ইংরেজি পারে, এবং ইংরেজি ভাষার পাশাপাশি যদি আরেকটি ভাষা, তৃতীয় একটি ভাষা সে যদি জানে, তাহলে বড় হয়ে সে যদি তার সেই জানা ভাষার দেশে যায় বা যেতে পারে, তাহলে নিশ্চয়ই সে একটা ভালো কর্মসংস্থান খুঁজে বের করতে পারবে। কাজেই আমরা সরকার থেকে কয়েকটি ভাষা শেখানোর ব্যবস্থা করব। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলা ও মেধাভিত্তিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে দক্ষ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বিএনপি চেয়ারম্যানের। যারা যেই স্পোর্টসে ভালো, এরকম 6-7টি স্পোর্টস আমরা রাখবো স্কুল সিলেবাসের ভিতরে। অনেক শিশুরই অনেক ইচ্ছে আছে, কেউ হয়তো গান শিখবে, কেউ হয়তো গিটার বাজানো শিখতে চাইছে, কেউ হয়তো কবিতা আবৃত্তি শিখতে চাইছে, কেউ হয়তো ছবি আঁকতে চাইছে। তাকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে পারলেই দেশ ও জাতি সামনের দিকে দ্রুত অগ্রসর হবে বলে বিশ্বাস করেন তারেক রহমান। থিওরিটিক্যাল নলেজটা আমরা বাচ্চাদেরকে শেখাতে চাই। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ছোটবেলা থেকে যখন গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে দেশ গড়তে পরাজিতদেরও সঙ্গে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। কুমিল্লা, কেরানীগঞ্জ ও ঢাকার কলাবাগানে নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে। স্লোগানে মুখরিত কুমিল্লার 14 গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। নির্বাচনী জনসভায় উপস্থিত নানা বয়সী মানুষ। একে একে মঞ্চে আসেন 11 দলের শীর্ষ নেতারাও।
গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় যে পরিবর্তনের শুরু তার ধারাবাহিকতা আগামী নির্বাচনেও অক্ষুণ্ণ থাকবে বলে মত নেতাদের। অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুখিয়ে আছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন, এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। বক্তব্যে সবার জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেন জামায়াত আমির। দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে নির্বাচনে পরাজিতদেরও দেশ গড়তে সঙ্গী করার কথা জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না এবং কোন দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। পরেই কুমিল্লার নিমসারে পথসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সকল প্রতিনিধি থাকবেন জবাবদিহিতার আওতায়। আমরা উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, তার প্রত্যেকটি কাজের দিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন। যদি জনস্বার্থের বিরুদ্ধে তার দ্বারা কিছু হয় সাথে সাথে ধরে ফেলবেন, ছাড় দিবেন না। এই ধরে ফেলাটাই হবে তাকে সহযোগিতা করা। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে কুমিল্লার বিভিন্ন এলাকায় জনসভা এবং পথসভা করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কার্যক্রমে তিনি এই এলাকার মানুষদের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন, যা বাস্তবায়িত হবে আগামী নির্বাচনে জয়ী হওয়ার পর। ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। এরপর বিকেলে ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও শাপলাকলি প্রতীক তুলে দেন জামায়াত আমির। যারা অন্যদের গুপ্ত বলে উপহাস করছে তাদের নিজেদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানান তিনি। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছর যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকাই। এদিন সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা 10 আসনের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, নারীদের ওপর হামলা করে এখনই ক্ষমতার দাপট দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে একটি দল। এ সময় ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে, ওরা যদি ছু মেরে আপনাদের ভোটকে এলোমেলো করে দিতে চায়, সবগুলা ডানা খুলে ফেলবেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এদিন শেষ। তোমারটা তুমি দাও, আমারটা আমি দিব। আমারটায় হাত দিবা না, হাত দিলে আগুন জ্বলে উঠবে। আগামী সরকার কোনো দল বা পরিবারের নয়, জনগণের হবে বলেও মন্তব্য করেন জামায়াত প্রধান। শফিক মুন্সি, সময় সংবাদ। আজ শেরপুর ও জামালপুরে নির্বাচনী সফরে যাবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জেলা দুটিতে। সকাল 10:30টায় শেরপুরের শ্রীবর্দী পৌঁছাবেন ডাক্তার শফিকুর রহমান। এরপর সম্প্রতি সংঘর্ষে নিহত উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে জেলা শহরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এদিন দুপুরে জামালপুরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির। ছুটির দিনে রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। পাড়া মহল্লা ঘুরে ঘুরে চাইছেন ভোট। এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ করেছেন প্রার্থীরা। ছুটির দিনের নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস ভোটারদের মন জয় করতে সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। এ সময় তিনি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেন। একই আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন, ভোট কেন্দ্র দখলকারী কেউ বাড়ি ফিরতে পারবেন না। বিশেষ করে কিছু ছেলে আছেন তারা মনে করেন 24 তারিখে তারা সবকিছু
যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে, কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। এদিকে ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক মিরপুর পল্লবী এলাকায় গণসংযোগ করেন। বলেন, ভোট কারচুপির চেষ্টা চালাচ্ছে একটি দল। একই আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন পল্লবী উত্তরে গণসংযোগ করেন। অভিযোগ করেন, উস্কানিমূলক কর্মকাণ্ড করছে প্রতিপক্ষ। আমরা যেখানে উঠান বৈঠক করি, পাশে যে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়, তারপরে আমরা যেখানে গণসংযোগ করি সেখানে পাশ দিয়ে ইচ্ছাকৃতভাবে মিছিল না হয়। যারা এই ধরনের মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের রায় ব্যালটের মাধ্যমে 12 ফেব্রুয়ারি এদেশের সাধারণ মানুষ অবশ্যই দিবে। এদিকে ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রচারণায় অংশ নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন। ঢাকা ১০ আসনে উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। এদিকে ঢাকা ৭ আসনে নির্বাচনী জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, তারেক রহমানকে নিয়ে জামাত আমিরের মন্তব্য সীমা লঙ্ঘন করেছে। মনে হচ্ছে যে আগামী দিনে কোনোভাবে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তাহলে তারা নারীদের স্বাধীনতা হরণ করবে। আপনার বাংলাদেশ আগামীতে আপনার মতো করে চলবে কিনা, জন আকাঙ্ক্ষা ধারণ করে চলবে কিনা, জনগণের ক্ষমতা নিশ্চিত করবে কিনা, সেই নির্বাচন। ডাক্তার শফিকুর রহমান, আপনার কথাবার্তার সীমা ছাড়িয়ে গেছে। গতকাল নোয়াখালীতে দাঁড়িয়ে আপনি বলেছেন তারেক রহমান নাকি 17 বছর গুপ্তভাবে লন্ডনে ছিল। তারেক রহমান কিভাবে তার কোমর ভেঙে দেওয়ার পরে তাকে বিদেশ পাঠিয়েছে সবাই জানে দেশের মানুষ। আপনারা গুপ্ত অবস্থা আওয়ামী লীগের থেকে এখন আবার সুপ্ত হয়েছেন। অতএব এই মুনাফেকদেরকে আল্লাহ কখনো পছন্দ করে না। আপনার ইমান আকীদা বিক্রি করছেন, আল্লাহর গজব ইনশাআল্লাহ আপনাদের উপর পড়বে 12 ফেব্রুয়ারি। সন্ধ্যার পর কল্যাণপুরের অলিতে গলিতে প্রচারণায় নামেন ঢাকা ১৪ আসনের জামাত ইসলামীর প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান। ভোটাররা পরিবর্তনের আশায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন বলে জানান তিনি। সবার চাওয়া একটাই, পরিবর্তন। তারা হাঁপিয়ে উঠেছে এই পুরনো ব্যবস্থায়, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাব, পেশি শক্তির ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, প্রকাশ্যে মাদক বিক্রি, এই সব কিছুতে তারা হাঁপিয়ে উঠেছে। 10 ফেব্রুয়ারির মধ্যে দলীয় ইশতেহার ভোটারদের কাছে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থীরা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম নির্বাচনী প্রচারণা। হাটবাজার ঘুরে ঘুরে ভোট চাইছেন প্রার্থীরা। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আর বিগত সময়ে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনায় যারা ব্যর্থ হয়েছেন, জনগণ তাদের আর দেখতে চায় না বলে দাবি জামায়াত প্রার্থীদের। তফসিল অনুযায়ী আর মাত্র 10 দিন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার সুযোগ থাকছে। রাত দিন এক করে মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারকে আকৃষ্ট করতে এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছুটির দিন কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়া ও পেকুয়া এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চান। ঠাকুরগাঁয়ে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার বিরোধীদের হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল, ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় না, ক্ষমা চায় না। আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে না। ধানের শেষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। চাঁদপুর 3 আসনে শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যারা বিগত সময়ে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন, জনগণ তাদেরকে আর দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি। যারা 54 বছরের পরীক্ষায় ফেল করেছে, ফেলু পার্টি, এই ফেলু পার্টিকে দিয়ে কি দেশ চলবে? চলবে না। এদিকে বগুড়ার আদমদিঘির রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে বলে মন্তব্য করেন তিনি। যদি
শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয়দের ফিরিয়ে এনে জামায়াতে ইসলামী, এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। নিজ নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে সাম্য ও ন্যায়ের দেশ গড়তে গণভোটে হ্যাঁর পক্ষেও ভোট চান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। সরকার গঠনের সুযোগ পেলে স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, বিমানবন্দর সহ জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেবে বিএনপি। নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন নেতারা। তথ্য প্রযুক্তি খাতে অনিয়ম, লুটপাট বন্ধের প্রতিশ্রুতি তাদের। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং এ খাত থেকে উচ্চ আয়ের গল্প শুনিয়ে বিগত 15 বছরে দেশে হাইটেক পার্ক, ইনোভেশন সেন্টার স্থাপন সহ নানা প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। তবে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে উঠে এসেছে অপরিকল্পিত এসব প্রকল্পে দুর্নীতি, লুটপাটের ফলে 29,000 কোটি টাকা বিনিয়োগ করেও ফলাফল শূন্য। জাতীয় নির্বাচনের আগে শনিবার রাজধানীর বনানী ক্লাবে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে বিগত 15 বছরে এ খাতের নানা অনিয়ম, দুর্নীতির চিত্র তুলে ধরেন উদ্যোক্তারা। শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামের একটা প্রশিক্ষণ প্রকল্পে তারা প্রায় 13,000 কোটি টাকা ব্যয় করেছে, যা কমপ্লিটলি ইউজলেস ছিল। এই অবস্থায় সরকার গঠনের সুযোগ পেলে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন এবং এ খাতে কর্মসংস্থান তৈরিতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সেমিকন্ডাক্টর, ডেটা, ইন্ডাস্ট্রি 4 সহ যে মূল খাতগুলো রয়েছে সেখানে সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরি করা। অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান বলেন, সরকার গঠনের 180 দিনের মধ্যে দেশে ন্যাশনাল ই-ওয়ালেট সেবা চালু করা হবে। ন্যাশনাল ই-ওয়ালেট, পেপ্যালের মতো যে সুবিধা যেগুলো আমাদের ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজন, 180 দিনের মধ্যে আমরা এই প্রসেসগুলো আমরা চালু করে দেব। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত 15 বছরে তথ্য প্রযুক্তি খাতে কোনো উদ্ভাবন হয়নি। বিগত 15 বছরে দেখেছি আইসিটির নামে আসলে টেকনোলজির কোনো উদ্ভাবন হয়নি, টেকনোলজির কোনো প্রয়োগ হয়নি। এখানে হয়েছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বগুড়া 6 আসনে ভোটের প্রচারণায় লিফলেট এখন আর কেবল স্লোগান নয়, বরং নতুন প্রাণের উৎস। পরিবেশ বান্ধব বন কাগজ দিয়ে তৈরি এসব লিফলেটে মিশিয়ে দেয়া হয়েছে শাকসবজির বীজ, যা মাটিতে পড়লেই রূপ নেবে সবুজ চারাগাছে। রাজনীতির সঙ্গে নান্দনিকতা ও পরিবেশ রক্ষার এই অভিনব মেলবন্ধন এখন দারুণ সাড়া ফেলেছে সারা দেশে। শাহিনুর শাহিনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। রাজনীতি যখন শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে মাটির কাছাকাছি পৌঁছায়, তখনই জন্ম নেয় নতুন সম্ভাবনা। বগুড়া 6 আসনে ধানের শীষের সমর্থনে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে। ভোটারদের হাতে হাতে ঘুরছে বন কাগজ, যা শুধু কাগজের টুকরো নয়, বরং এক একটি প্রাণের সম্ভাবনা। এই লিফলেটগুলো সাধারণ প্রচারপত্র নয়, এতে সযত্নে মিশিয়ে দেওয়া হয়েছে টমেটো, মরিচ আর নানা রকমের শাকসবজির বীজ। পথে বা মাটিতে পড়ে এই লিফলেটগুলো আবর্জনায় রূপ নেবে না, বরং প্রথম বৃষ্টির স্পর্শে পাবে প্রাণ। এখান থেকে জন্ম নেবে সবুজ চারাগাছ। লিফলেট ব্যবহারের সরাসরি উপকার আছে পরিবেশের ওপর। এটি পরিবেশকে দূষণ করবে না, এখান থেকে গাছ জন্মাবে এবং সেই গাছ কার্বন নিঃসরণ কমাবে এবং বাসা বাড়িতে কিছুটা হলেও সবজির সাপ্লাই দিবে। প্রথাগত ধারার বাইরে নান্দনিক এই উদ্যোগটি নজর কেড়েছে সব শ্রেণীর মানুষের। নির্বাচনী প্রচারণা মানে আমরা যেরকম দেখে আসছি আগে থেকে, সেটার মধ্যে মানে একটা নতুনত্ব তো এটা অবশ্যই অ্যাড করে। আর এই প্রসেসটাও আমার কাছে ভালো লাগছে। যেহেতু এটা বীজ থেকে গাছ হবে, এটা কোনো ক্ষতিকারক নয়। এটা যেহেতু একটা পরিবেশ উপকৃত হবে। শহরে বাস করার অনুপযোগী, এক্ষেত্রে যদি এটা অ্যাপ্লাই করা হয়, আমার মনে হয় এটা খুব সমাজের উন্নয়ন এবং পরিবেশের উন্নয়নে ভালো কাজ করবে।
বগুড়া 6 আসন সহ ঢাকা, খুলনা, নীলফামারী ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিশেষ কাগজের অর্ডার আসছে। ব্যবসায়িক মুনাফার চেয়ে পরিবেশ সংরক্ষণই এই সৃজনশীল উদ্যোগের মূল লক্ষ্য বলছেন এর উদ্যোক্তা। ওনার দলের আরও যারা প্রার্থী আছে বিভিন্ন জেলা থেকে, তারাও আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা আমাদের ক্যাপাসিটিতে যতটুকু কুলাচ্ছে আমরা সরবরাহ করার চেষ্টা করছি। পুরাতন কাগজের স্ক্র্যাপ থেকে তৈরি করে রিসাইকেল করা হয়েছে। 1 টন কাগজ তৈরি করতে আমাদের খরচ হয় 1200 থেকে 1500 লিটার পানি। তারপরে হচ্ছে কাগজ বানানোর প্রক্রিয়ার সময় সাধারণত ইন্ডাস্ট্রিতে কি করে, ব্লিচ করে প্রচুর পরিমাণে, বিভিন্ন অ্যাসিড ব্যবহার করে। এগুলো কিছুই আমরা ব্যবহার করছি না। ফলে যে কাগজটা আমরা তৈরি করছি তার মধ্যে আবার বীজ দিয়ে দিচ্ছি। ফিনিশড প্রোডাক্ট হিসেবে যখন এটা যায় তখন এটা একদমই ইকো ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট হিসেবে যায়। সৃজনশীল এই উদ্যোগ প্রমাণ করে রাজনীতি মানে কেবল মিছিল মিটিং নয়, রাজনীতি মানে সুন্দরের চর্চা এবং আগামীর বাসযোগ্য পৃথিবীর অঙ্গীকার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। 2 দশক পর খুলনা অঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন বিএনপি চেয়ারম্যান, এমনটাই প্রত্যাশা তাদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা। নির্বাচনের এমন ডামাডোলের মধ্যেই খুলনা অঞ্চলে সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল 11টায় খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 14টি আসনের প্রার্থীদের পরিচয়ও করিয়ে দিবেন দলের প্রধান। তারেক রহমানের সফর উপলক্ষে সাজ রব খুলনায়। নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন প্রস্তুতি ও নানা আয়োজনে। এ উপলক্ষে নানা কর্মসূচিও হাতে নিয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। 22 বছর পর চেয়ারম্যান সাহেব আমাদের খুলনায় আসেন, এটা নেতাকর্মীদের একটা তাকে কাছ থেকে দেখার একটা যে পাওয়া, এটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। সকলেই আনন্দ উদ্বলিত। আমরা অপেক্ষার প্রহর গুনছি কখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান খুলনায় আসবেন। আমরা তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে এবং তার পরিকল্পনা তার কাছ থেকেই শুনে সমগ্র খুলনায় ছড়িয়ে দিতে চাই। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা তাদের। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে খুলনার 6টি আসনে আমরা মাধ্যমে যে ভূমিধস বিজয় আমরা অর্জন করব, ইনশাআল্লাহ তার মাধ্যমেই আগামী দিনে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব। আগামী দিনের যে বাংলাদেশ যাত্রা উনি শুরু করবেন, যার নেতৃত্ব হবে, উনি এই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে উনি জনগণকে আশ্বস্ত করবেন। আগামী দিনে তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। সোমবার সকালে খুলনা সফর শেষে বিকেলে যশোর উপশহর মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশ কিভাবে পরিচালিত হবে তা 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র, দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার বিকেলে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে পথসভায় তিনি একথা বলেন। 12 ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, আমাদের দায়িত্ব বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের 12 কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। ভোরের সময় আরও থাকছে। আগামী অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.7%, মূল্যস্ফীতি নামবে 6-এ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে কাঠামোগত সংস্কারের পরামর্শ IMF। এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাড়ছে সহিংসতার ঘটনা, বিভিন্ন জায়গায় হামলা ও হত্যাকাণ্ড, উত্তাপ ছড়াচ্ছে ভোটের পরিবেশে। বিশ্লেষকরা বলছেন, এসব লাগাম টেনে ধরতে না পারলে ব্যাহত হতে পারে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। জুলাই গণঅভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলোর পুরানো মনোভাবকে অনেকাংশে দায়ী করে প্রশাসনিক ব্যর্থতা, নিষ্ক্রিয়তা, উদাসীনতাকেও দুষছেন তারা। সামদানি প্রত্যয় রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেয়া শরীফ ওসমান হাদি। এরপর ১৬ জানুয়ারি ময়মনসিংহে প্রচারণার সময় দুপক্ষের সংঘর্ষে নিহত হন নজরুল ইসলাম নামের আরও একজন। সবশেষ গত বুধবার শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত হন জামায়াত নেতা রেজাউল করিম। ভোটের দিন যত ঘনিয়ে আসছে উদ্বেগজনকভাবে বাড়ছে নির্বাচনী সহিংসতার ঘটনা। পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে কমপক্ষে ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৭৩টি, প্রচার কাজে বাধা ২২টি, হামলার ঘটনা ১৫টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ১৪টি এবং প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ৯টি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর ২ সপ্তাহ না যেতেই সারা দেশে সহিংসতার ঘটনা ঘটেছে ৪২টি। তফসিল ঘোষণার পর থেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে ৪ জন নিহত হয়েছেন প্রচারণা শুরুর পর। একের পর এক নির্বাচনী সহিংসতার ঘটনাকে গণতান্ত্রিক পরিবেশ বিকাশে বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সহিংসতা মোকাবেলায় প্রশাসনিক ব্যর্থতাকেও দুষছেন তারা। ক্যাম্পেইন যখন হয়, একজন আরেকজনকে যখন গালিগালাজ করতে থাকেন, সেটা একটা পর্যায়ে রেটোরিকটা একটা ভায়োলেন্ট কনফ্লিক্টের দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন সেটাই ঘটছে। এটা আটকানোর একটাই উপায় ছিল যে যদি সরকার খুব শক্ত কোনো সিগন্যাল পাঠাতে পারত। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের শক্ত সিগন্যাল দেখছি না। দুটো রাজনৈতিক দল যেই জড়িত থাকুক না কেন, তাদেরকে আপনার হচ্ছে একটা শক্ত সিগন্যাল পাঠাতে হবে, সেটা আমরা দেখছি না। মাঠের সহিংসতা কমছে না। মাঠের সহিংসতা না কমবার ক্ষেত্রে এই সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য দুটারই অভাব আছে বলে আমার মনে হয়। তারা সত্যি সত্যি পুলিশ বাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ তৈরি করতে পারেন নাই। হ্যাঁ, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেভাবে ছেড়ে দিয়ে রেখেছেন, যেটাকে সবাই মব বলে, হ্যাঁ, যে বহু মানুষকে যে কোনো দাবিতে তাদেরকে যে কোনো পর্যায় পর্যন্ত আন্দোলন করতে দিয়েছেন এবং সেখানে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদেরকেও অ্যাকাউন্টেবল করেনি, শাস্তির আওতায় আনেনি। সংঘাতপূর্ণ এলাকাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে এখনই বিশেষ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। স্থানীয় প্রশাসন যে ব্যবস্থাগুলো নিচ্ছে, শোকজ করা, কাউকে সতর্ক করা, এগুলো বাংলাদেশের বাস্তবতায় খুবই মামুলি ব্যবস্থা। দেশের প্রচলিত আইন এবং নির্বাচনী যে আচরণবিধি, সেটি অনুযায়ী যথাযথ যদি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় অভিযুক্তদের বিরুদ্ধে, তখন এই ধরনের সংঘাত সহিংসতা কমে আসবে। এছাড়া এটা নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। এর আগের 5টি সংসদ নির্বাচনে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬৫ জন, আহত হন কমপক্ষে ৩৫০০। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ২০১৪ সালের একতরফা নির্বাচনে। সে নির্বাচনে নিহত হয়েছিল ১১৫ জন। প্রতিটি নির্বাচনই সূচনা করে পরিবর্তনের, তবে এ পরিবর্তন কখনো কেড়ে নেয় কারো আপনজন, কারো সন্তান। প্রতি বছর রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারান অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতা বন্ধে শুধু কাগজে কলমে নয়, প্রয়োজন দৃষ্টান্তমূলক পদক্ষেপের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই জানিয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বললেন, জিততে হবে ভোটে। এদিকে ভোটের মাঠে নিরাপত্তায় ৩৭,০০০ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে বিজিবি। নির্বাচন উপলক্ষে ভোলা জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স টিমের সাথে আলোচনা সভায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অংশ নেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলার শীর্ষ কর্মকর্তারা। আজ পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া হয় নাই যেটা পক্ষপাতমূলক, ভবিষ্যতেও দেওয়া হবে না। এ সময় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। 1 নম্বর পূর্ব শর্ত হচ্ছে স্বচ্ছতা। যা করবেন স্বচ্ছভাবে করবেন। there is nothing that needs to be hidden. কোনো কিছু হাইড করার কিচ্ছু নেই। শতকরা 100% নিরপেক্ষ থাকতে হবে। যখন আমি আমার দায়িত্ব পালন করছি, আর কোনো আমার পছন্দ অপছন্দ নাই। এক সুতাও ডানে থেকে বামে যাওয়া যাবে না। সকল প্রার্থী, সকল দলকে সমানভাবে ট্রিটমেন্ট করতে হবে। এদিকে রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে বিজিবির অস্থায়ী বেজ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সংস্থাটির ঢাকা সেক্টর। বলা হয়, নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে আমাদের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় আমাদেরকে আমরা এই আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার
পক্ষে। সীমান্তে টহলের পাশাপাশি নির্বাচনে 37,000 বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানানো হয়। একই সাথে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড অ্যাকশন, কুইক রেসপন্স টিম ছাড়াও বিজিবির হেলিকপ্টার মোতায়েন থাকবে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠি জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় আসন্ন নির্বাচনের সাফল্যের পূর্ব শর্তই হচ্ছে সমন্বয় বলেও মন্তব্য করেন তিনি। এই নির্বাচনটা কত মিনিংফুল, কত গুরুত্বপূর্ণ, তখন আমার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক স্বার্থ তখন অনেক ছোট মনে হবে না। এই নির্বাচনে সাফল্যের পূর্ব শর্তই হচ্ছে শুধু এই কমিটি না, সবার জন্য সমন্বয়, সমন্বয়, সমন্বয়। নির্বাচন কমিশনের অধীনে তত্ত্বাবধানের নির্দেশনায় সরকারের সকল অঙ্গ যারা নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত তারা ইউনাইটেড। জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন অন্তত 1 ডজন ব্যক্তি। এর মধ্যে উপসচিব ও এসপি পদে চাকুরিরত 4 জন। দুদকের অনুসন্ধান বলছে ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ও জাল সনদ দেখিয়ে চাকরি পেয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন জালিয়াতির মাধ্যমে চাকরি বাগিয়ে নেওয়া ব্যক্তিদের কাছ থেকে বেতন ভাতা সহ সব অর্থ ফেরত নেয়ার সঙ্গে শাস্তি দেওয়া জরুরি। চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথমে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় জামিন নিতে গেলে 35তম বিসিএস এর এই কর্মকর্তাকে কারাগারে পাঠান আদালত। দুদকের তথ্য বলছে জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন এরকম 1 ডজন ব্যক্তির তথ্য পেয়েছেন তারা। এর মধ্যে 2008 সালের 29তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হন 6 জন। তাদের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। মামলায় বলা হয়েছে কোটা না থাকলেও ফল প্রকাশের 6 মাস পর ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন। তারা হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম সহ অন্যরা। এছাড়া জাল সনদে 38 ও 41তম বিসিএস এ চাকরি নেওয়ার অভিযোগে আরও 3 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদক বলছে শুধু বিসিএস ক্যাডারদের টার্গেট করে নয়, বরং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। আমাদের কাছে যে অভিযোগগুলো এসে থাকে সেগুলি যথাযথভাবে পর্যালোচনা করে অনুসন্ধানের জন্য নেওয়া হয় এবং সংশ্লিষ্ট অনুসন্ধান দল অনুসন্ধান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন জাল জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া ব্যক্তিদের লক্ষ্যই থাকে দুর্নীতি করা, কাজেই তাদের শাস্তির আওতায় আনতেই হবে। সবাই দেখি অ্যাডমিন ক্যাডারে যাইতে চায়। কেন যাইতে চায়? কারণ তার যে শান শওকত, এইটার জন্য আমি 10 লাখ 20 লাখ 30 লাখ ঘুষ দিয়ে খরচ করে আবিদ আলী কোটা যদি আমি হইতে পারি একবার, এই টাকা তো পরিশোধ করা আমার জন্য কোনো বিষয় না, তাহলে ওখানে যাবে কেন? এছাড়া পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীর সহায়তায় চাকরি নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুকে সম্প্রতি দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. চট্টগ্রামের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে নিবার সকাল থেকে ধর্মঘট পালন করছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কোনো গেটেই ছিল না পণ্যবাহী ট্রাক কিংবা কাভার্ড ভ্যান। অনেকটাই শুনশান অবস্থা। খালাস বন্ধ থাকায় বন্দরের ভেতরে কোনো গাড়ি প্রবেশ করেনি কিংবা বেরও হয়নি। বন্দরের ভেতরের অবস্থাও ছিল একই রকম। শ্রমিক কর্মচারীরা কর্মস্থলে এসে সাইন করেছেন, তবে কোনো ধরনের অপারেশনাল কার্যক্রমে অংশ নেননি। এতে কন্টেনার হ্যান্ডেলিং সহ সব কাজ বন্ধ ছিল। পরে সকাল 11টার দিকে বিভিন্ন শ্রমিক সংগঠন বন্দর এলাকায় মিছিল বের করে। এই সময় নিউমোরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে আপনারা আপনাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসুন।
অন্যথায় চট্টগ্রাম বন্দরে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন এবং বিশৃঙ্খলায় জড়ালে কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিন সকাল থেকে বন্দর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। তবে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আমাদের নিজস্ব টাকায় নির্মিত শতভাগ লাভজনক, যেখানে 1 টাকারও ইনভেস্টমেন্ট করার নতুন করে কোনো সুযোগ নাই, সেটা কেন আমরা বিদেশিদেরকে দিব? 2 দিনের ধর্মঘটে রোববার বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের পাশাপাশি দাপ্তরিক কাজও বন্ধ রাখবেন শ্রমিক কর্মচারীরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ধীর গতিতে চলছে সুনামগঞ্জের হাওড়াঞ্চলের 713 কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। গত 1.5 মাসে হয়েছে মাত্র 40% কাজ। ফেব্রুয়ারিতে বৃষ্টি হলে বাঁধের মাটি পাশের ফসলি জমি ও নদীতে মিশে যাবে বলছেন এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে মাটি স্বল্পতায় তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে, আর সঠিক সময়ে কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। হাওরে নদীর তীরে ফেলে রাখা হয়েছে মাটি। পাশের বিস্তীর্ণ জমিতে চলছে ফসল আবাদের কর্মযজ্ঞ। 2025 সালের 15 ডিসেম্বর সুনামগঞ্জের 12টি উপজেলার 143টি হাওরে শুরু হয় 713 কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। 2026 সালের 28 ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত 1.5 মাসে হয়েছে মাত্র 40% কাজ। এলাকাবাসী বলছেন ধীর গতিতে চলছে বাঁধের নির্মাণ। আবহাওয়া খারাপ হলে ফেব্রুয়ারিতেই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে জেলায়, আর বৃষ্টি হলে বাঁধের মাটি পাশের ফসলি জমি ও নদীতে মিশে যাবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি তাদের। আমরা জিগাইলে কইব কাজ হইব হইব, যখন হইব যেন কোনদিন বা হইব এখন তো আল্লাহ পাকে জানে। বৃষ্টি নামলে তো আবার অর্ধেক করে অর্ধেক তো যায়। ফাল্গুন মাসে যদি পানি আইসেই পড়ে তাহলে তো আমাদের অনেক জমি জমা আছে, গরিব অসহায় মানুষরা কৃষি চাষ করে হয়তো ডুববে যাইতে পারে। সব জায়গায় কিন্তু সরসাউরের বিধি বান যতখান আছে সবটাই মানে মাটি কাটা হয়েছে নাই, আনামত রয়েছে সব রাস্তায়। মাটি মনে করেন ভাঙিয়েছে, বাংলে না দেওয়া পর্যন্ত কিছু হইতো না, এখন পর্যন্ত কোনো মাটি দেওয়া হয়েছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে মাটি স্বল্পতায় তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে, আর সঠিক সময়ে কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সকল পক্ষ আন্তরিকভাবে কাজ করে তাহলে 28 ফেব্রুয়ারির মধ্যে এই কাজটা উঠানো সম্ভব। এই কাজে কোনো ধরনের গাফলতি প্রকাশ করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত বছর আমরা যখন কাজ ধরেছি তখন মাটির খুব সংকট ছিল। এই যে আশেপাশে পিআইসি হয়, পিআইসির এদিকে মাটি লাগে, আমাদের এই বাঁধে মাটি লাগে, এই জন্য এই কাজটা আমাদের গত বছর করতে বিলম্ব হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পে ব্যয় করা হয়েছে 144 কোটি টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। ভোরের সময় আরও থাকছে। জনবল সংকটে অকেজো পড়ে আছে কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। 3 বছরেও চালু হয়নি শেরপুর সদর হাসপাতালের আইসিইউ ইউনিট। মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় স্বাস্থ্য বিভাগ। ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। নানা কৌশলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকারি ব্যাংকগুলো। বিশাল অঙ্কের খেলাপির মধ্যেই বছর শেষে 4 প্রতিষ্ঠানে আমানত বেড়েছে 50,000 কোটি টাকা। নগদ অর্থ আদায় হয়েছে প্রায় 30,000 ও রেমিটেন্স আয় প্রায় 65,000 কোটি টাকা। বেড়েছে খেলাপি অর্থেরও আদায়। ব্যাংকাররা বলছেন সুশাসন নিশ্চিত হলে ভালো অবস্থানে যাবে প্রতিষ্ঠানগুলো। খেলাপির অর্থ আদায়ে রাজনৈতিক সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে বলছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। পরিকল্পিতভাবেই অনিয়ম, স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাষ্ট্রীয় মেকানিজমেই সরকারি ব্যাংকগুলো থেকে ঋণের নামে অর্থ সরিয়ে নেয় লোপাটকারীরা। আওয়ামী সরকার পতনের পর যার চিহ্ন স্পষ্ট হতে শুরু করে, কিন্তু থমকে না দাঁড়িয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে ব্যাংকগুলোর নতুন পর্ষদ। গ্রাহকদের আস্থা ধরে রেখে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিদায়ী বছরের রিপোর্ট বলছে ধীরে ধীরে ঠিক হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ভাঙ্গা মেরুদণ্ড। তথ্য অনুযায়ী 2025 সালে ব্যাংকগুলোতে গ্রাহকরা জমা রেখেছেন 50,430 কোটি টাকা। ক্যাশ রিকভারি হয়েছে 4,255 কোটি টাকা। প্রবাসীদের আয়েও চমক দেখিয়ে রেমিটেন্স আয় করেছে 65,000 কোটি টাকা। এছাড়া খেলাপি অর্থ আদায়ের হার বাড়ায় ব্যাংকাররা বলছেন মার্চের মধ্যেই আশান্বিত পর্যায়ে নামবে মন্দ ঋণের পরিমাণ। আমানত আহরণের জন্য কিন্তু আমাদের কিন্তু বিশেষ কোনো ইনিশিয়েটিভ নিতে হয় না, কারণ হলো সোনালী ব্যাংকের প্রতি মানুষের আস্থাটা অনেক বেশি। এই কারণেই
তারা কিন্তু স্বেচ্ছায় কিন্তু আমানত রাখে। এই বছরের আদায়ের বৎস হিসেবে চিন্তা করছি এবং আমরা আশা করতেছি 25% মার্চের ভিতরে শ্রেণীকৃত ঋণ নামায় আনার, এটা আমরা কিছুটা আশাবাদী। ব্যাংকগুলোকে সবচেয়ে বেশি সংকটে রেখেছে হেভিওয়েট খেলাপিদের মাধ্যমে বেহাত হওয়া হাজার হাজার কোটি টাকার ঘাটতি, যা রাজনৈতিক সরকারের সহযোগিতা ছাড়া উদ্ধার সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। দেশের ব্যবসায়ীরাই কিন্তু অনেক ক্ষেত্রে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরাই যদি আবার সংসদে নির্বাচিত হয়ে আসেন তাহলে কিন্তু তারা আইন আদালতের তোয়াক্কা করবেন না, তারা হয়তো নতুন কোনো নিয়মকানুন তৈরি করবেন যাতে করে তারা সুবিধাটা পেয়ে থাকেন। আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে, জনগণের প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে রাজনৈতিক সদিচ্ছা, ব্যবসায়িক মহলের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কিন্তু আসলে খুব বড় মাত্রায় সদিচ্ছা এখানে কিন্তু প্রয়োজন হয়। আর্থিক খাতের দীর্ঘ পথ চলা সরকারি ব্যাংকগুলো দেশের যে কোনো সংকট বা দুর্যোগে নানাভাবে ভূমিকা রাখে এই প্রতিষ্ঠানগুলো। তাই বৃহৎ স্বার্থে আর্থিক খাতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিচালনায় স্বচ্ছ ও স্বাধীন ভাবমূর্তি ধরে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.7% হতে পারে। প্রতিশ্রুত ঋণ বাস্তবায়নের পর্যালোচনায় এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মূল্যস্ফীতি নামবে প্রায় 6%। এদিকে এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে দ্রুত ও সাহসী কাঠামোগত সংস্কারে যেতে হবে বলে পরামর্শ সংস্থাটির। চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5% ধরে যখন এগোচ্ছে অন্তর্বর্তী সরকার, সেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে তা হবে 4.7%। সংস্থাটির পূর্বাভাস, আগামী বছরও একই হারে বাড়বে বাংলাদেশের জিডিপি। তবে রাজস্ব আয় বাড়িয়ে ব্যাংক খাতের দুর্বলতা মোকাবেলা করতে পারলেই কেবল এই অর্জন সম্ভব হবে বলেও সতর্ক করেছে IMF। সংস্থাটি তাদের পূর্বাভাসে জানিয়েছে চলতি অর্থবছর দেশের মূল্যস্ফীতি থাকতে পারে 8.9%, যা প্রায় 6% নামতে পারে 2026-27 অর্থ বছরে। IMF সতর্ক করছে নীতিগত সংস্কারে দেরি, বিনিময় হার সংস্কার থেকে সরে আসে এবং রাজস্ব শৃঙ্খলায় দুর্বলতা দেখা দিলে বাড়বে ঝুঁকি। ব্যাংক খাত সংস্কার, কর ব্যবস্থার উন্নয়ন, ভর্তুকি যৌক্তিককরণ এবং সুশাসন জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মুদ্রানীতি কঠোর রাখা, রিজার্ভ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছে IMF। সংস্থাটি বলছে এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে দ্রুত ও সাহসী কাঠামোগত সংস্কারে যেতে হবে। জানু শিফাত, সময় সংবাদ। নির্বাচন শুধু ভোট আয়োজনে সীমাবদ্ধ নয়, বরং এটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ। একই সঙ্গে এটি অন্যায়, অত্যাচার, গুম, খুন ও জেল জুলুমের বিরুদ্ধে জনরায়ের নির্বাচন, এমন অভিমত উঠে এসেছে ছায়া সংসদে। শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি এর আয়োজনে ছায়া সংসদে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে নির্বাচনী প্রচারে অতিমাত্রায় বিষোদ্গার, উৎসাহ ও আক্রোশ রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করে তুলছে। এর সুযোগ নিয়ে পরাজিত শক্তি নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেন বক্তারা। ছায়া সংসদ শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন অধ্যাপক মাহবুবুল্লাহ। সংখ্যাগরিষ্ঠ দল থাকে, ডেমোক্রেসি করতে হলে এই রাজা এবং প্রজার ব্যবধান ঘুচিয়ে দিতে হবে, এটাই আমার কথা। এবং সমাজে সর্বস্তরের মানুষের যে অভিগম্যতা, যেটাকে বলা হয় অ্যাক্সেস, এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মোবিলিটি, সেটা নিশ্চিত করতে হবে। পর্দা নামল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার বিকেলে মেলার সমাপনী ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। শেষ দিনে বাড়তি বিক্রির আশায় অতিরিক্ত মূল্য ছাড় দেয় স্টল ও প্যাভিলিয়নগুলো। বাড়তি ছাড়ে পণ্য কিনতে উৎসুক ছিলেন ক্রেতারাও। পর্দা নামল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এ মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে বেশি জায়গা নিয়ে মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে 6 একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য
কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি ইপিবির অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের এটা অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারবো এবং সেখানে আমরা নিশ্চয়ই মাল্টি স্টোরি বিল্ডিং করে এর সক্ষমতা বৃদ্ধি করতে পারবো। এদিকে শেষ দিনে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসেন দর্শনার্থীরা। ড্রেস এগুলো দেখবো আর যে জুতা এগুলো দেখতেছি। ওভারঅল ভালো তো, মানুষ আছে অনেক, কেনাকাটা হচ্ছে অনেক। শেষ দিনে বেশি বিক্রির আশায় অতিরিক্ত অফার দেয় স্টল প্যাভিলিয়নগুলো। এতে বেশি মূল্য ছাড়ে বেশি জিনিস কিনতে পারায় খুশি ক্রেতারা। পুরো মেলাতে পুরো মাস ভালোই গেছে আলহামদুলিল্লাহ। বাচ্চার জন্য কেনাকাটা করছি, নিজের জন্য করছি, বাসার জন্য করছি, সবার জন্যই করছি। শেষবারের দিন যেহেতু সবাই আসছে, আবার ডিসকাউন্টও ভালো দিচ্ছে। শেষ দিকে মোটামুটি হচ্ছে, বাট আরো 3 দিন দিলে ভালো হইতো। এবারের মেলায় 11 ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 40টি প্রতিষ্ঠান। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন, 2 অটো ভ্যানে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায় বেপরোয়া ডাম্প ট্রাক। নওগাঁর মহাদেবপুরে সড়কে পিষ্ট হয়ে প্রাণ গেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 কৃষকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাক চালক। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এই আহাজারি স্বজন হারানোর, একে একে 5 পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার। বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে পড়ে আছে ব্যাটারি চালিত 2টি ভ্যান। শনিবার ভোরে হলুদ বিক্রি করতে নওগাঁর নূরপুর থেকে ব্যাটারি চালিত 2টি ভ্যানে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর 6 কৃষক। পাটকাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ড্রাম ট্রাক চাপা দেয় ভ্যানটিকে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও পড়ে যায় পাশের খাদে। এতে ঘটনাস্থলেই নিহত হয় 2 জন। হতাহতদের উদ্ধার করে নেওয়া হয় মহাদেবপুর হাসপাতালে। সেখানে মৃত্যু হয় আরও 3 জনের। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। হেলপারদের চালানোর কারণে আজকে এত বড় দুর্ঘটনা। চালক পলাতক এখন পর্যন্ত আটক হয়নি। আটকের জন্য আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত আছে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সাতক্ষীরায় টমেটো খেতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার শিবপুর এলাকায় ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষায় নিজের ক্ষেতের বেড়ার সঙ্গে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পাতেন ওই এলাকার মনিরুল ইসলাম। শনিবার সকালে খেতে টমেটো তুলতে গেলে বিদ্যুতায়িত হন মনিরুল। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন পাশের ঘেরের মালিক আব্দুর রহিম। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ক্যাম্পের কাঁটাতারের বেষ্টনী বা চেকপোস্ট ফাঁকি দিয়ে লোকালয়ে অবাধে যাতায়াত করছেন রোহিঙ্গারা। এতে আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এমনিতে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর সংঘাতে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে বিপথগামী রোহিঙ্গাদের ভোটে ব্যবহারের চেষ্টা। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসা ঠেকানোর দাবি তুলেছেন স্থানীয়রা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। আশ্রিত রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল কাঁটাতারের বেষ্টনী, কিন্তু এসব বেষ্টনীর বেহাল অবস্থা। অনেক স্থানে কাঁটাতারের চিহ্নও নেই, যার কারণে রোহিঙ্গারা অবাধে লোকালয়ে যাতায়াত করছে। আর ক্যাম্পে যেসব সিসি ক্যামেরা লাগানো হয়েছিল সেগুলোরও কোনো অস্তিত্বই নেই বললেই চলে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই অবস্থায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অবাধে বের হচ্ছেন রোহিঙ্গারা। জনপ্রতিনিধি ও রোহিঙ্গা কমিউনিটির নেতাদের দাবি, নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারে শঙ্কা রয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, যদি রোহিঙ্গারা এভাবে অবাধে বের হয়ে যেতে পারে তাহলে নির্বাচনে একটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অনরাদ নির্বাচন যেতদিন ওই নজাগই এতদিন ফাইলে হাউস কমিউনিটি ক্যাম্পর মাঝে আবদন নগরনসা আর হোস্ট কমিউনিটির ফাঁতি রোহিঙ্গারে বারে জাতীয় নদনসা। এদিকে শঙ্কার বিষয়টি মাথায় রেখে কক্সবাজারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও কঠোর অবস্থানে। যে সমস্ত আমাদের রোহিঙ্গারা ইতিমধ্যে বাইরে চলে এসছে বলে আমরা ধারণা করছি, তাদের বিরুদ্ধে আমরা আসলে এক ধরনের অভিযান পরিচালনা করার কথা চিন্তা করছি। ইতিমধ্যে আমরা কার্যক্রম গ্রহণ করছি যাতে তারা যত্রতত্র বাইরে বের হয়ে না আসতে পারে।
আর কোনো রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে বাইরে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কোন রোহিঙ্গা যদি কোনো রকম কোনো নির্বাচনী প্রচারণা, মিছিল, মিটিং কোনো কিছুতে যদি অংশগ্রহণ করে আইনগতভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে 15 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগরে একটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে 3টি দোকান। শনিবার রাত 10টার দিকে বক্স কালভার্ট সড়কে একটি দোকান থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ করার কিছুক্ষণ পরই ভেতর থেকে ধোঁয়া বের হয়। তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করলে মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে ধারণা ফায়ার সার্ভিসের। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে 3টি দোকানের মালামাল ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেন ব্যবসায়ীরা। 10:32 আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে নিই সম্পূর্ণ। আমরা দেখি পরবর্তীতে যে এখানে ব্লু লিপ এবং এখানে আছে স্বপ্নবাজ সাইনেজ, এই দোকান দুইটাতে আগুন জ্বলছিল। পরে সম্পূর্ণ নির্বাপন দিয়ে আমরা 10:34 আমরা সম্পূর্ণ নির্বাপন করি। প্রাথমিকভাবে অনুমান করছি যেটা ইলেকট্রিক কোনো লাইন থেকে লাগতে পারে। আমার মোটামুটি মানে ওইভাবে তো হিসাব করে বলতে পারবো না। আমার মেশিন এখন তো রান দিতে পারি নাই। মেশিন ছাড়া আনুমানিক 10 লাখ টাকার আমার ভিতরে মাল সামানা ছিল। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মামুন। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গ্যাস সহ অন্যান্য সংকট সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। শনিবার দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে ইশতেহার পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আশ্বাস দেন। এর আগে সকালে দাশেরকান্দি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় নামেন ডাক্তার তাসনিম জারা। প্রচারণা শেষে দুপুরে নিজের ইশতেহার তুলে ধরেন। বলেন, নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে প্রতিটি স্কুলে ল্যাব ও লাইব্রেরি চালু করা হবে। বোগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলো শক্তিশালী করা হবে। বোগদা হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সচল রাখতে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করব এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনবো। আমাদের পাড়ার ক্লিনিকগুলো সেগুলো আধুনিকায়নে বিশেষ বড় আনার উদ্যোগ নিব, যাতে করে প্রাথমিক চিকিৎসার জন্য বড় হাসপাতালে ছুটতে না হয়। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো হবে মিনি হাসপাতাল, আমাদের স্কুলগুলো হবে ল্যাবরেটরি। আমার বরাদ্দের টাকা দিয়ে আমি স্কুলগুলোতে আধুনিক সায়েন্স ল্যাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং কোডিং শেখানোর ব্যবস্থা করব। এতে আমাদের ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হতে পারবে। হাওর নদী পাহাড় বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের জেলা সুনামগঞ্জ মৎস্য, পাথর, ধানে সমৃদ্ধ। তবে শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ, বেকারত্ব, শিশু মৃত্যু সহ জীবনমান উন্নয়নের সূচকে দেশের 64তম জেলা হিসেবে পরিচিত এটি। নানা সংকটে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হাওরবাসী। শ্রমজীবী ভোটাররা জানান হাজারো সমস্যার কথা, আর স্থানীয় শিক্ষাবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায় রয়েছে মূল সমস্যা ও সমাধানের উপায়। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। সিলেট বিভাগের সবচেয়ে দরিদ্র জেলা হলেও হাওর নদী পাহাড় বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জেলা সুনামগঞ্জ। মরমী কবি হাসন রাজা, রাধারমন দত্ত, দূরবীন শাহ, শাহ আব্দুল করিমের বাউলিয়ানার জনপদ এটি। প্রয়াত কবি মমিনুল মইজদিনের কবিতার শহর, গানের শহর, জোছনার শহর, আড্ডার শহর এই সুনামগঞ্জ আজ বড় অভাবী জনপদ। ৩,৭৪৭ বর্গ কিলোমিটার আয়তনের এ জেলায় ১২টি উপজেলা, 4টি পৌরসভা ও ৮৮টি ইউনিয়নে রয়েছে 5টি সংসদীয় আসন। জেলার ২৮ লাখ মানুষ এখনও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ও মৎস্য খাতে জড়িত। এসব মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে ৬,৯১,১৭৪ মেট্রিক টন চাল থাকে উদ্বৃত্ত। যত কিছু জিনিসের মধ্যে সব জিনিসের দাম বলতি,
এইটা যে কে কমাইবো না কমাইবো এইরকম মানুষের তো আপনার দরকার আছে। স্টেশন তো ঠিক মতো বসতে পারতেছে না, বসার জায়গা নাই, একজনের জায়গায় তিনজন, তিনজনের জায়গায় 5 জন। জেলার 12টি উপজেলার মধ্যে 7টি সরকারিভাবে দুর্গম হাওর এলাকা। নয়নাভিরাম, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারিকটিলা, জাদুকাটা নদী, লাকমাছড়া, শিমুল বাগান। বর্ষাকালে নৌপথে হাজার হাজার পর্যটক ভিড় করেন এখানে, কিন্তু শুষ্ক মৌসুমে গাড়ি চলাচল না করায় পর্যটকের সংখ্যা নেমে আসে শূন্যে। ভালো মানুষ, সৎ মানুষ আমরা সংসদে চাই। নির্বাচন আমরা চাই, নির্বাচন হইতে হইব। নির্বাচন না হলে তো সরকার পাইতাম না, আমরা বিচার পাইতাম না, কার কাছে যাই মানতা দিই। বছরের অর্ধেক সময় হাওড়াঞ্চল পানিতে নিমজ্জিত থাকে, তাই মাছ ধরা, কৃষিকাজ, বালি পাথর উত্তোলন ছাড়া নেই বিকল্প কোনো কর্মসংস্থান। নেই কৃষি, মৎস্য, বালি পাথরকে কেন্দ্র করে স্থাপিত শিল্প কারখানা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তাই বছরের 9 মাস বেকার থাকে হাওরের বিশাল জনগোষ্ঠী। আমরা কাজ পাওয়া যায় না, একদিন এলে একদিন ঘুরে যাওয়ার লাগে। মাছের অবস্থান বানাইতে বড় খাতের দরকার, বিভিন্ন আকারের পুকুরের দরকার। কাজ নাই, মাছ ধরে লেখাপড়া নাই, গরিব মানুষ। এদিকে শিক্ষা খাতেও পিছিয়ে রয়েছে এ জেলা। মানসম্মত শিক্ষা ও শিক্ষক সংকুলতায় শিক্ষা বঞ্চিত রয়েছে অনেক শিশু, তাই বাড়ছে বাল্যবিবাহের হার। হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স সংকটের পাশাপাশি রয়েছে সুচিকিৎসার অভাব। বাড়ছে অপুষ্টি, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু। জেলার উন্নয়নে তাই দরকার মহাপরিকল্পনা বলে মনে করেন শিক্ষাবিদরা। যেহেতু এটা ভূ প্রাকৃতিক দিক থেকে শুরু করে প্রত্যেকটা দিক দিয়ে সম্পূর্ণ আলাদা, এই ভাটি অঞ্চলের জন্য গভর্নমেন্টের সম্পূর্ণ আলাদা পলিসি করতে হবে। তো এখানে সাস্টেইনেবল উন্নয়নের জন্য প্যাকেজ সিস্টেম করতে হবে। জেলার 27% মানুষ বাস করেন দারিদ্র্য সীমার নিচে, যা সিলেট বিভাগের সর্বোচ্চ ও সারা দেশের মধ্যে 11তম স্থানে রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। সারা দেশের মতো পিরোজপুরেও বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে সাধারণ মানুষের আড্ডায় জমে উঠেছে ভোটের খোশ গল্পে। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত পিরোজপুরবাসী চান নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। ভোটারদের প্রত্যাশার খবর জানাচ্ছেন রিপোর্টার জিয়াউল হক জিয়া। ভোটারদের চাওয়া পাওয়া নিয়ে আমরা আজ এসেছি চায়ের আড্ডায় পিরোজপুরের রাজহাট এলাকায়। রাজহাটের ভোটারদের ভাবনা, চাওয়া পাওয়া শুনবো তাদের মুখে আজ। এবার জানি আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমরা ভোট দিতে পারি, ভোট কেন্দ্রে যেতে পারি আমাদের মা বোনদের নিয়ে। পানি ঠিক মতন পাই, কারেন্ট ঠিক মতন পাই এবং নদী খনন করা, এই সমস্ত নিয়েই আমাদের দাবি। রাস্তাঘাট, পরিবেশ, শিক্ষা, সমাজ সম্মান গড়তে পারি, এই জন্য আমাদের মনের আশা আকাঙ্ক্ষা একটুটুকুই। আমাদের যে যারা বেকার আছে, বেকারের যে কর্মসংস্থানগুলা, এগুলা তারা পূর্ণ করে। আমাদের চাওয়া পাওয়া, আমরা ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারি, মাল জিনিসের দাম কমতে হয়, দেশের জনগণ নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে, যানমালের নিশ্চয়তা এবং মাদক সন্ত্রাসমুক্ত এলাকা, এইটাই আমাদের চাওয়া পাওয়া। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের নিয়ে ভোটারদের চুলচেরা বিশ্লেষণ। শহর, গ্রাম, পাড়া, মহল্লার চায়ের কাপে এখন ভোটের আলাপ। সবার চাওয়া একটাই, যোগ্য জনপ্রতিনিধি যারা কাজ করবেন চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা সহ নানা সংকট নিরসনে। ভোটারদের প্রত্যাশা খবর জানাচ্ছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর সদর আসনের কালীতলা এলাকায় একটি চায়ের আড্ডায়, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ সামনে যে নির্বাচন, এই নির্বাচনে যে প্রার্থী তার কাছে সাধারণ ভোটারদের যে প্রত্যাশা, সেটা সরাসরি আমরা ভোটারদের কাছে জানতে চাইব। আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলো সুন্দরভাবে যদি ওরা সমাধান করে, তাহলে আমরা সেই ব্যক্তিকেই আমরা ভোট দিব। দিনাজপুরের সবথেকে বেশি সমস্যা হলো জ্যাম। এই রাস্তাটা যেন বড় করা হয়, অথবা জ্যামটা যেভাবে হোক ট্রাফিক পুলিশের সংখ্যা যেন বাড়ায় দেয়। সন্ত্রাসমুক্ত দেশ চাই। সুপরিকল্পিতভাবে তাদের প্রজ্ঞা দিয়ে দিনাজপুর সদর আসনকে উন্নয়ন করতে পারে এমন প্রার্থী চাই। আমি এবার নতুন ভোটার হয়েছি। উত্তরবঙ্গ এই জেলাগুলো একটু অন্যান্য সব বিষয় দিয়ে একটু পিছিয়ে আছে, যেই আসুক যেন এই কাজগুলো ঠিকমতো করে। যে উন্নয়ন করবে এলাকার, তাকেই ভোট দেব। ওই প্রার্থীকেই আমরা ভোট দেব যিনি শিল্প উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতিগুলো আছে এবং সর্বোপরি যে বেকারত্ব দূরীকরণ, অবহেলিত অবস্থাগুলো আছে, এটাকে উন্নত করতে পারবেন এবং করবেন। প্রচার প্রচারণা উৎসবের আমেজে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ।
জেলা 3টি আসনে ভোটারদের মন জয় করতে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবারে নির্বাচনে আধুনিক ও উন্নত জনপদ গড়তে ভূমিকা রাখবে এমন প্রার্থী রয়েছেন নবীনদের পছন্দের তালিকায়। আর প্রবীণরা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিনের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করা শিক্ষার্থী ইমাম হোসেন এবার প্রথমবারের মতো ভোট দেবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার আগেই ভোট দিতে চান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় সে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে জানান এই নবীন ভোটার। আমার অনুভূতিটা আসলে বেস্ট, এবং আমি যখন ভোট দিব তখন হয়তো জিনিসটা আরও এক্সাইটেডটা বেড়ে যাবে। একটা গণভোট আছে আর একটা যে জাতীয় নির্বাচন সেটাও আছে, তো একসাথে দুইটা ভোট দিতে পারবো, এটাও কিন্তু আর একটা বড় পাওয়া। আমরা চেষ্টা করব যে যেন আমাদের সঠিক সিদ্ধান্তটা আমরা নিতে পারি। ইমাম হোসেনের মতোই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল নয়, প্রার্থীকে মূল্যায়ন করে ভোট দিতে চান তরুণ প্রজন্মের নতুন ভোটাররা। মার্কা দেখে না দিয়ে মানে ব্যক্তি হিসেবে নৈতিকতা বেশি আসে, তাদেরকে আমরা ভোট দেব। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, অথবা সবাই যেন সমান তালে এগিয়ে যেতে পারে, এরকম মানুষকেই সবাই তরুণ প্রজন্ম বিশেষ করে চাইবে। জেলার প্রবীণ ভোটারদের প্রত্যাশা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হবে এবারের ভোট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা তাদের। মানদণ্ড ছাড়া কোনো রাষ্ট্র ব্যবস্থা গঠন হতে পারে না। রাষ্ট্র গঠন করতে গেলে আমরা সবাই তো দুর্নীতির ব্যাপারে রাষ্ট্রপতি জনগণকে একবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বদলের ঐক্যমত্যের ভিত্তিতে অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চাই। দলমত বিবেচনায় না নিয়ে যে প্রার্থীকে দিয়ে জেলার শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে পারবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। সামনে আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। এটা তখনই প্রাসঙ্গিক হবে যখন আমরা দেখব যে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। জেলার 3টি আসন মিলে মোট ভোটার 14,29,660 জন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। আপনার সেন্সোডাইন এখন আরো সুরক্ষিত কিনা নিশ্চিত হতে সেন্সোডাইন কিনুন হলোগ্রাম দেখে। চালু হলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক। শুক্রবার রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয় বলে জানান তিনি। এর আগে গত 1 জানুয়ারি থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র থেকে পুরো 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ভোরের সময় আরও থাকছে। হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি বর্বরতা অব্যাহত। গাজায় নতুন করে হামলায় নিহত 31। যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা, স্বাধীনতা কামী গোষ্ঠী। উদ্বোধনের 3 বছরেও চালু হয়নি শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিট। জনবলের অভাবে কয়েক কোটি টাকা ব্যয়ে স্থাপিত আধুনিক ইউনিটটি অকেজো থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুমূর্ষু রোগীরা। যদিও স্থানীয় স্বাস্থ্য বিভাগের আশ্বাস, মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই চালু করা হবে। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। 250 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতাল 2023 সালের 14 নভেম্বর এখানে স্থাপিত হয় 10 শয্যার আধুনিক আইসিইউ ইউনিট এবং নানা অত্যাধুনিক ব্যবস্থা। কিন্তু এরপরও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মুমূর্ষু রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও টেকনিশিয়ানের অভাবে দীর্ঘ 3 বছরেও কার্যকর করা সম্ভব হয়নি আইসিইউ ইউনিট। এজন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে ময়মনসিংহ কিংবা ঢাকায়। এতে খরচ ও সময় লাগছে কয়েক গুণ বেশি। ডাক্তার অভাবে এই আইসিইউটা বাস্তবায়ন হইতেছে না, যার জন্য আমরা অনেক ভোগান্তিতে আছি। রোগী আসলে এই রোগীদের ডাক্তাররা ময়মনসিংহ রেফার করে পাঠায় দেয়, আমাদের অনেক খরচপাতি বহন করতে হয়। এখানে আইসিইউ আছে কিন্তু চালানোর মতো তাদের সামর্থ্য নাই। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায় জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। নিয়োগ পেলেই আইসিইউ ইউনিটটি চালু করা যাবে। আইসিইউ চালু করার জন্য অ্যাটলিস্ট 3 জন অ্যানেস্থেটিক, ক্রিটিক্যাল মেডিসিনের একজন ডাক্তার, মেডিসিন কনসালটেন্ট, পাশাপাশি পর্যাপ্ত দক্ষ নার্স এবং টেকনিশিয়ান প্রয়োজন।
এই জনবলগুলো যদি এখানে প্রোভাইড করা যায় তাহলে অবশ্যই আইসি চালু করা যাবে। তাহলে শুধু জনবল সংকটের জন্যই কিন্তু এটা চালু করা যাচ্ছে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড-19 ইউআরপি প্রকল্পের আওতায় 10 শয্যার আইসিইউ ইউনিটটি স্থাপনে ব্যয় হয়েছে 7,24 লাখ টাকা। সময় সংবাদ, শেরপুর। কপাল পুড়তে বসেছে জামালপুরের চরাঞ্চলের টমেটো চাষিদের। বৈরী আবহাওয়ায় ছত্রাকের আক্রমণে ফুল মরে যাচ্ছে। ফলন বিপর্যয় ঠেকাতে বেশি দামে সার কীটনাশক কিনে লোকসানে পড়ছেন তারা। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদর উপজেলার চরাঞ্চলের চাষিরা লাভের আশায় চাষ করছেন টমেটো। জেলার চাহিদা মেটানোর পাশাপাশি যায় রাজধানী শহর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন অঞ্চলে। প্রতিমন বিক্রি হচ্ছে 2,500 টাকায়, যা গত বছরের দ্বিগুণ। তবে ফলন বিপর্যয়ে পড়েছেন চাষিরা। বৈরী আবহাওয়ার প্রভাবে মরে যাচ্ছে ক্ষেত। 14-15 দিন যে কুয়াশা ছিল ভরপুর, সে কুয়াশার কারণে জোয়ারগুলো নষ্ট হয়ে গেছে। গত বছর হয়েছিল যেমন 50 মণ, এবার হইতেছে 20 মণ। ফলন নাই। যা খরচ করছি অর্ধেকটি তো উঠবো না ভাই। সার্ভিস সময় মতো ঠিকই দিতে আছি, তারপরও নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে শৈত্যপ্রবাহের কারণে ল্যাপলাইট ছত্রাকের আক্রমণ হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োগ করার জন্য তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। টমেটোর বাজার মূল্যটা বেশ ভালো পাচ্ছে। তাদের সাথে যদি এই বাজার মূল্যটা বজায় থাকে, যে পরিমাণ ফলন হবে তাতে তাদের ক্ষতিটা পুষিয়ে যাবে। এবছর বাড়ি, বিউটিফুল, বিউটিফুল 2, বিউটিফুল 3 এবং বিউটিফুল প্লাস জাতের টমেটো চাষ হয়েছে জামালপুর জেলার চরাঞ্চলের 1047 হেক্টর জমিতে। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। গাজায় নতুন করে জোরদার করা হয়েছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় শনিবার অঞ্চলটি জুড়ে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 31 জন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলের দাবি, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারাই হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। স্থানীয় সময় শনিবার ভোর থেকেই গাজা সিটি ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলাগুলো আবাসিক এলাকা, অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও আশপাশের অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়। খান ইউনিস শহর ও এর আশপাশে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণেরও খবর পাওয়া গেছে। এতে বসতবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি পুলিশ স্থাপনায় হামলার কথা জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলায় পুলিশ সদস্য ও কর্মীরা নিহত হন বলে নিশ্চিত করে হাসপাতাল সূত্র। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গাজার বিভিন্ন অংশে একযোগে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, রাফার পূর্বাঞ্চলে মাটির নিচে স্থাপনা থেকে বেরিয়ে আসা ব্যক্তিদের শনাক্ত করার পর সেখানে আঘাত হানা হয়। গাজার মধ্যাঞ্চলের কিছু এলাকায় অস্ত্র সংরক্ষণাগার, উৎপাদন কেন্দ্র ও উৎক্ষেপণ স্থল লক্ষ্য করে হামলার কথাও জানায় তারা। হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয় বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। আইডিএফ এর দাবি, হামাসের অস্ত্র গুদাম, উৎক্ষেপণ স্থল এবং কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে হামাস বলছে, বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে। তারা যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ চেয়েছে। এদিকে পশ্চিম তীরেও উত্তেজনা অব্যাহত রয়েছে। কালকিলিয়ার দক্ষিণে একটি শিল্প স্থাপনা ভেঙে ফেলতে এক ফিলিস্তিনিকে বাধ্য করা হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। নাবলুসের দক্ষিণে কুসরা এলাকায় বসতি স্থাপনকারী একটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালানো হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় এই ধরনের ঘটনা বেড়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনা এগিয়ে নিতে আবুধাবিতে কিয়েভ ও মস্কোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে, যা 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে আলোচনার স্থান ও সময় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে দুই দেশের মধ্যে এখনও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। এতে তীব্র শীতের মধ্যেও কিয়েভে বেড়ে চলেছে বিদ্যুৎ সংকট। শান্তি আলোচনার মধ্যে অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সপ্তাহ জুড়ে ইউক্রেনের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে তারা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করারও দাবি করে মস্কো। খার্কিভ, সুমি, দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলেও অগ্রগতির কথা বলা হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী বলছে ফ্রন্ট লাইনে ব্যাপক লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন দিক থেকে আসা রুশ আক্রমণ প্রতিহত করেছে তাদের সেনারা। ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি ইউনিট, রুশ সেনা অবস্থান, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ও কমান্ড পোস্টে আঘাত হেনেছে বলেও দাবি তাদের। রুশ হামলার মুখে ইউক্রেনে বিদ্যুৎ সংকট বেড়েই চলেছে। ইউক্রেন, মলদোভা ও রোমানিয়াকে সংযুক্ত করা বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে রাজধানী কিয়েভ সহ বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাময়িকভাবে অন্ধকারে হারায় চেরনোবিল পারমাণবিক কেন্দ্র। এই অবস্থায় জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সমঝোতার কথা জানিয়েছে উভয় পক্ষ। রাশিয়া জানায়, যুক্তরাষ্ট্রের অনুরোধে কিয়েভ সহ নির্দিষ্ট কিছু এলাকায় হামলা সীমিত রাখা হয়েছে। এদিকে স্থানীয় সময় শনিবার সম্ভাব্য শান্তি আলোচনার সময় ও কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করে রাশিয়া। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে বৈঠকটি ছিল গঠনমূলক ও ফলপ্রসূ। ওয়াশিংটন বলছে, বৈঠকে শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আলোচনা এগিয়ে নিতে রোববার সৌদি আরবে মুখোমুখি বৈঠকে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া। তবে আলোচনার স্থান ও সময় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ বলছে, কোনো শান্তি চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি চূড়ান্ত করা জরুরি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান ঘিরে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বড় অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও সৌদি আরবের কাছে অ্যাপাচি হেলিকপ্টার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ প্রায় $15 বিলিয়ন সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পেন্টাগন। এই সিদ্ধান্তে আঞ্চলিক শক্তির ভারসাম্য, গাজা যুদ্ধ এবং ওয়াশিংটনের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরান এখন তুঙ্গে, ঠিক তখনই ইসরায়েল ও সৌদি আরবের কাছে প্রায় $15 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক শক্তির ভারসাম্য, প্রতিরক্ষা জোট আর গাজা যুদ্ধের ছায়ায় এই সিদ্ধান্ত নতুন করে কূটনৈতিক আলোচনা উস্কে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর ইসরায়েলের কাছে 30টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে। এই চুক্তির মূল্য প্রায় $3.8 বিলিয়ন। ওয়াশিংটন বলছে, ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা ধরে রাখতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অংশ। একই প্যাকেজের আওতায় ইসরায়েলের কাছে আরও $1.8 বিলিয়ন যৌথ লাইট ট্যাকটিক্যাল যান বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতি বছর তেল আবিবকে $1 বিলিয়ন সামরিক সহায়তা দেয়, যার বড় অংশ সরাসরি অনুদান হিসেবে আসে। তবে এবারে বিক্রি আলাদাভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। একই দিনে সৌদি আরবের কাছে $9 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই চুক্তির আওতায় রিয়াদ পাবে 730টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, যা আকাশপথে হামলা প্রতিহত করতে ব্যবহৃত হয়। এর আগে সৌদি আরবকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান দেওয়ার কথাও জানিয়েছিল যুক্তরাষ্ট্র। অঞ্চল জুড়ে উত্তেজনার মধ্যেই ইরানের কাছাকাছি জলসীমায় বড় ধরনের সামরিক উপস্থিতি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে হাজারো মানুষ নিহত হওয়ার অভিযোগের পর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। উপসাগরীয় রাজতন্ত্রগুলো আশঙ্কা করছে, বড় ধরনের অস্থিতিশীলতা তাদের ব্যবসা বান্ধব ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে দীর্ঘদিন ধরে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনায় রেখেছে। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান সেই সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, গাজা যুদ্ধবিরতি এখনও দ্বিতীয় পর্যায়ে, যেখানে হামাসকে নিরস্ত্রীকরণের উপর জোর দেওয়া হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। পরের সময় আরও থাকছে, বিশ্বকাপের আর্থিক ক্ষতি পোষাতে বিশেষ প্রযোজনা বিসিবির। মাঠে নামছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। ধূমকেতু, দুর্বার দুরন্ত নামে খেলবেন ক্রিকেটাররা। তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের মার্কিন আদেশকে অপরাধমূলক বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। দেশটির দাবি, জ্বালানি সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তালিকা সাজিয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক মহলকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের এই চাপের রাজনীতির তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নতুন নির্বাহী আদেশে কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা হয়েছে। আদেশে কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অস্বাভাবিক ও অসাধারণ হুমকি হিসেবে উল্লেখ করা হয়। তবে কোন দেশ বা কত হারে শুল্ক তা নির্দিষ্ট করা হয়নি। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, এতে দেশটির বিদ্যুৎ উৎপাদন, কৃষি, পানি সরবরাহ ব্যবস্থা ও স্বাস্থ্য খাত অচল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কিউবার প্রেসিডেন্ট দিয়াজ কানেল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান। জ্বালানি সরবরাহ বন্ধে
মধ্যে এই নতুন নির্বাহী আদেশকে অপরাধমূলক বলে আখ্যা দেন তিনি। টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি। কিউবা এই পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন ও নিন্দা আদায়ে উদ্যোগ নেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। কিউবান সরকারের মতে চাপের রাজনীতির মধ্যে কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়, সংলাপ হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এই আদেশকে নিষ্ঠুর আগ্রাসন আখ্যা দিয়ে বলেন, ৬৫ বছরের বেশি সময় ধরে চলা অবরোধ আরও কঠোর করার চেষ্টা চলছে। তার অভিযোগ, মিথ্যা তালিকা সাজিয়ে কিউবাকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যাতে জ্বালানি সরবরাহে পূর্ণ অবরোধ চাপানো যায়। রদ্রিগেজ বলেন, অন্য দেশগুলোকে ভয় দেখিয়ে ও শুল্কের হুমকি দেখিয়ে অবরোধে সামিল করানো মুক্ত বাণিজ্যের নীতির গুরুতর লঙ্ঘন। এই শুল্কারোপ ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও জোরালো হয়ে উঠছে। রাশিয়া একে জাতিসংঘ কাঠামোর বাইরে একতরফা চাপ বলে নিন্দা জানিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এই শুল্ক মানবিক সংকট ডেকে আনতে পারে। জাতিসংঘে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুক্তরাষ্ট্রের কিউবা অপরাধের বিপক্ষে ভোট দিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে যুক্তরাষ্ট্রে আবারও শুরু হয়েছে আংশিক শাটডাউন। সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময় মতো পাশ না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা। শুক্রবার ৭১-২৯ ভোটে সিনেট বিল পাশ করলেও প্রতিনিধি পরিষদ অধিবেশনে না থাকায় তা এখনো অনুমোদন পায়নি। এতে আংশিক শাটডাউনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে ২ মার্কিন নাগরিক নিহতের ঘটনায় উত্তাল মিনেসোটা অঙ্গরাজ্য, যার প্রভাব পড়েছে সিনেটেও। যে অভিবাসন ইস্যুটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত হতে সহায়তা করেছিল, সেটি এখন দলটির রাজনৈতিক অবস্থানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরে উত্তেজনা কমাতে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন প্রশাসন ও রিপাবলিকান আইন প্রণেতারা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সরকারি অর্থায়নের একটি প্যাকেজ অনুমোদন দেয় মার্কিন সিনেট। উচ্চকক্ষে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের সমর্থনে ৭১-২৯ ভোটে বিলটি পাশ হয়। বিলটিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ও কেন্দ্রীয়ভাবে অর্থায়িত অলাভজনক সংস্থা সিপিবি সংস্কার নিয়ে আলোচনার স্বার্থে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এর অর্থায়ন ২ সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। এদিকে প্রতিনিধি পরিষদ ছুটিতে থাকায় সোমবারের আগে ভোট না হওয়ায় সরকারি বিভাগগুলোতে শুরু হয় আংশিক শাটডাউন। শনিবার থেকে প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন বিভাগ সহ একাধিক ফেডারেল সংস্থার কার্যক্রম সীমিত হয়ে পড়ে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সুশৃঙ্খল শাটডাউন পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছে ব্যবস্থাপনা ও বাজেট দপ্তর, যদিও শাটডাউন ক্ষণস্থায়ী হবে বলে দাবি প্রশাসনের। এর আগে গত অক্টোবরে ৪৩ দিনের দীর্ঘতম অচলাবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে বর্তমান শাটডাউন আবারও যুক্তরাষ্ট্রের রাজস্ব নীতির কাঠামোগত সমস্যাগুলোকে সামনে এনেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলেস, এমনকি রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথেও নেমে প্রতিবাদ জানান হাজারো মানুষ। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন আটক কেন্দ্রের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসির সাম্প্রতিক অভিযানের সময় নারী নিহতের প্রতিবাদে স্লোগান দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। এক পর্যায়ে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। রাজধানী ওয়াশিংটন ডিসিতেও আইসির জবাবদিহিতেও সংস্থাটি বিলুপ্ত এবং এর তহবিল বন্ধের দাবিতে রাজপথে নামেন হাজারো মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, আইসিইকে বর্ণবাদী ও অমানবিক শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ইস্যুটি বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠবে বলে জানান তারা। আমি চাই আইসি এর জন্য সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেওয়া হোক। সম্প্রতি এ বিষয়ে ভোটও হয়েছে, আর সেখানে কিছু ডেমোক্রেট সদস্য আইসি কে অর্থ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু আমার বিশ্বাস এই সংস্থাটিকে পুরোপুরি বিলুপ্ত করা উচিত। আমার মতে কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে ডেমোক্রেট সিনেটর ও কংগ্রেস সদস্যদের। একই সঙ্গে আমি মনে করি ২০২৬ সালের নির্বাচনে ভোট দিয়ে আমাদের নতুন সরকার গঠন করার পথ তৈরি করতে হবে। চলমান আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিনিয়াপলিস। হিমাঙ্কের নিচে তাপমাত্রা উপেক্ষা করে শুক্রবার রাস্তায় নামেন অনেকে। একই দিন ডেনভারে সঙ্গীতের তালে তালে চলে বিক্ষোভ। এ সময় কারো হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, কারো হাতে আইসিই বিরোধী প্ল্যাকার্ড। নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদেও যোগ দেয়।
আইসির অভিযান এখন সাধারণ অভিবাসন নীতি ছাড়িয়ে রাষ্ট্রীয় ক্ষমতা বনাম নাগরিক অধিকারের সংঘাত হয়ে উঠেছে। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে মিনিয়াপোলিস। আর এতেই বাড়ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক তাপমাত্রা। নাদিম মারজান, সময় সংবাদ।